হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ভিডিও। এখন তো বেশ কয়েকটা দিন ওয়েদার খারাপ হওয়ার জন্য লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছিল। প্রায় 3-4 দিন বৃষ্টির পর সকাল সকাল একটুখানি রোদের মুখ দেখতে পেয়েছি। হালকা ওই যে হয় না, মেঘলা আকাশটা কেটে একটুখানি ছিমছিমে পরিষ্কার আকাশ, ওইটুকু দেখা পাওয়া মাত্রই যত সমস্ত জামাকাপড় ছিল, যেগুলো সমস্ত বাড়ির মধ্যে রাখা ছিল ওই কাচা ধোয়া করে, মানে হাওয়ার মধ্যে, তো সেগুলো ওই ঝটপট করে সকাল সকাল কিন্তু দিতে বসে গিয়েছি রোদ্রের মধ্যে। আমি এসেছিলাম কিছু অনের জামাপত্র নিয়ে, মা ওইদিকে বাকি শাড়িগুলো নিয়ে এসেছিলো মেলানোর জন্য, দুজনে মিলেই মিলিয়ে দিচ্ছিলাম। কারণ অনেক জামাকাপড় রয়েছে, কিছু জামাকাপড় আছে যেগুলো এখানে আর হচ্ছিল না বলে মা পরে ছাদেও গিয়েছিল। ভারী অনেক জামাকাপড় রয়েছে, মানে বিছানার চাদর, নর্মাল হচ্ছে যে সালোয়ার কামিজ বা ওর অফিসের জন্য যে জামা প্যান্টগুলো থাকে সেগুলো না এই কদিন কাচা ধোয়া করিনি, নর্মালভাবে রেখে দিয়েছিলাম। তো এগুলো মেলিয়ে দিয়েছিলাম। এর আগে কিন্তু আমি রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েই গিয়েছিলাম। আর এদিকে যখন সমস্ত কাজ সেরে মিলিয়ে এসে এলাম দেখতে, তখন দেখলাম যে ভাতটা আমার অলরেডি হয়ে গিয়েছে। সকালের খাওয়া দাওয়া সকলেরই হয়ে গিয়েছে, শুধুমাত্র আমার খাওয়া দাওয়াটা বাকি রয়েছে। কারণ আজ অনেক বেশি বায়না করছিল, কিছুতেই খাওয়া দাওয়া করবে না, খুব জেদ করছিল আর ভীষণ কান্নাকাটিও করছিল। এরকমটা অন্য কোনো দিনই করে না। তো ও মোটামুটি 9টার মধ্যে সকালের ব্রেকফাস্ট খাওয়া হয়ে যায়। কিছুটা সকালবেলা অল্প করে ফল থাকে, তারপরে থাকে যে একটুখানি খাওয়ার, যেটা মানে মন বানায়, সেটা সুজি হোক, ওটস হোক বা ডালিয়া। তো আজ হয়েছে আমি সমস্ত খাওয়া দাওয়ার বানিয়েও ছিলাম, কিন্তু কিছুতেই খাচ্ছিল না। মানে খাওয়ার নিচ্ছিল তবে মুখ থেকে ফেলে দিচ্ছিল, এমনটাও কোনো দিনই করেনি, এই প্রথমবারই করেছে। যার জন্য আমার মাথাটাও একেবারেই কাজ করছিল না। আর এর উপরে আমার শরীরটা আজকে একেবারেই ভালো নয়, সব কিছু আমার সাথে যেন মনে হচ্ছে এলোমেলোভাবে হচ্ছে। মাথাটাও ভীষণ ভার করে রয়েছে। আগের দিন রাত্রেবেলা অনেক জলদিই ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু তাও আমি ঘুমোতে কেন 1টা বাজিয়ে দিয়েছিলাম সেটাও আমার মাথায় আসছে না। কোনো মতে ঘুমই আসছে না। আর এখনও যে উঠে আমি কাজ করছি, যে এমনটা নয় যে প্রচণ্ড মানে ঘুম পাচ্ছে, শুধুমাত্র মনে হচ্ছে যে বসে থাকলেই ভালো হতো। যাই হোক, এখন শরীর তো এরকমভাবেই চলবে। অনি মোটামুটি ওর আদুরি দিদি এসছে, ওর সাথে খেলাধুলো করছে। আর এদিকে আমি আমার রান্নাবান্নাগুলো শুরু করে দিয়েছি। আর খেতে ইচ্ছা করছিল না বলে আমি সকালের খাওয়া দাওয়াটা করিনি। ভাত হয়ে গিয়েছিল, ভাতের ফ্যান ঝুঁকিয়ে এখন আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আজ হচ্ছে যে একেবারে সিম্পল রান্নাবান্না হবে। ওই সেদ্ধ ভাত হবে, আর হবে মাছ, আর টুকিটাকি কিছু ভাজাভুজি করব। পুরো শ্রাবণ মাসটা আমি তো আগেই বলেছি যে আমার নিরামিষই ছিল। তো সেই হিসাবে আজকে ছিল শ্রাবণ মাসের 32 তারিখ। তো এটা ছিল আমার আজকে বাড়িতে লাস্ট নিরামিষি খাওয়ার। সত্যি কথা বলতে আমিষভোজী হয়ে এক্কেবারে নিরামিষি খাওয়া, পেঁয়াজ আদা রসুন, মানে পেঁয়াজ রসুন আদা তো নিরামিষের মধ্যেই পড়ে যায়, ছাড়া খাওয়া দাওয়া আমার জন্য সত্যিই কঠিন হয়ে গিয়েছিল। হয়তো আমি মাছ মাংস ডিমটা খেতে না দিলেও আমার চলতো, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াটা আমার একেবারেই যেন চলছিল না। বিশেষ করে পেঁয়াজ ছাড়া কিছু হয়তো রইলো না, থাকলো না, আলু সেদ্ধ ভাত একটুখানি পেঁয়াজ মাখা দিয়ে মাখলে, কি একটুখানি তরকারিতেও হয়তো পেঁয়াজ দিয়ে করলে সেটাও খেতে ইচ্ছে যায়। তিলের বড়া আমার ভীষণ প্রিয়, সেটাও পেঁয়াজ দিয়ে করলে মানে একটু ভালো হয়। কিন্তু এই সমস্ত কিছুটাই ছিল না। আর রোজের রোজ আমাকে তো আমিষ রান্না করতে হতোই। আর এমনটাও বলবো না যে আমি পুরো মোহমায়া সমস্ত কিছু খাবারের ত্যাগ করে দিয়েছি, বা আর এমনটাও নয় যে আমার জিভে লোভ রয়েছে তাহলে আমি কেন নিরামিষই খেতে গেলাম। আমি চেষ্টা করেছিলাম, বা খাওয়া উচিত, মানুষের তো লোভ মোহ মায়া থাকবে, তারই মধ্যে মানুষকে ত্যাগের করার অভ্যস্ত হওয়াটা মানুষের কাছে খুবই জরুরি। আমি যাই হোক চেষ্টা করেছিলাম, সেটা আমার আজকে কমপ্লিট হলো। তো আজকে তাই রান্নাবান্না সিম্পল। এখানে আমাদের সবার রান্নাবান্না অলরেডি হয়ে গিয়েছে। বললাম না যে আগে গিয়ে রান্নাবান্না করেছি, সেটা আমি আর করিনি রেকর্ড, কারণ আমার শরীর মনটা একেবারেই ভালো যাচ্ছিল না। বাইরে গিয়ে দেখলাম যে আবার আকাশের মুখ ভার করেছে। ওই অনেক জন্য মাছ রান্না করেছিলাম, থালকুনি বাটাটা আনতে গিয়েছিলাম। খুব মেঘ করেছে, আবার জামাকাপড়গুলো তুলতে হবে, মা তুলছে, আমিও যাব। তো সেই হিসাবেই আমি যাব বলে রেডি হচ্ছিলাম। এদিকে আমাদের
পুরো উনুনের সাইড দিয়ে যে রাস্তাটা আছে ব্যাক সাইড দিয়ে, ওখানে আমাদের একেবারে হনুমান মহারাজ বসে আছে। আর সামনেই যেহেতু পেয়ারা গাছ আছে, আর এখন তো প্রচণ্ড পেয়ারা হয়েছে গাছগুলোতে, তো সেই পেয়ারাগুলোই নিয়ে এখনও খাচ্ছে। অনি তো তাই দেখে তার কি উৎসাহ, কিন্তু আমার তো হনুমানে ভীষণ ভয় করে, তাই আমি ঝটপট করে কিন্তু রান্নাঘরের দরজাটা আঁটোসাঁটো করে দিচ্ছি, যাতে কিন্তু হনুমানটা ভেতরে না চলে আসতে পারে। আমি যে রান্নাঘরের দরজাটা একটুখানি বন্ধ করেছি চটজলদি করে, আর তখনই কী করছিল মা, ওরা হনুমানকে খাবার দেওয়ার জন্য আলু কলা এসব নিয়ে আসছিলো। তো ওটা একটুখানি জানালার এই ফাঁক দিয়ে যেহেতু দেখিয়ে যেতে, হনুমানটা পুরো একেবারে জানালার সামনে বসেছে, আর দরজার ওপরটা একটুখানি যেহেতু ফাঁকা রয়েছে, ওখান দিয়ে কিন্তু দেখা যাচ্ছে। হনুমান এখন খুব খোশ মেজাজে তার আলু কলা এসব খাচ্ছে। যাই হোক, খাক। এদিকে রান্নাবান্না সমস্ত হয়ে গিয়েছে। কালকেই সমস্ত সবজিপাতিগুলো নিয়ে এসেছিলো, সেগুলো এখানেই এরকমভাবে ঢেলে রেখে আলাদা আলাদা করে রেখে দিয়েছিলাম, মানে গাজর পটল বেগুন সমস্ত কিছুটাই তো এরকমভাবেই আলাদা করা ছিল, ওখান থেকে নিয়ে নিয়েই রান্না করছিলাম। এখন যেহেতু অতটাও গরম নেই যে ফ্রিজে পুরতে হবে, এমনটা ব্যাপার ছিল না। তবে হ্যাঁ, বর্ষাকালে সবজির একটা সমস্যা হয় কি, যে এই যে থেকে থেকেও কিন্তু এর মধ্যে পচন ধরে যাচ্ছে। তাই আজ যেহেতু ফাঁক রয়েছে, অনেক খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, তখন ভাবলাম যে সবজিগুলোকে ফ্রিজের মধ্যে রাখি। তো এই সবজিগুলোকে রাখার জন্য আমি এরকম পলিথিনগুলো অনলাইন থেকে কিনেছিলাম, জিপলক সিস্টেম, বেশ ভালো। আর অনেকটাখানি প্রায় 700 মতো সবজি কিন্তু এর মধ্যেই ধরে যায়। আর কুঁদরি যেহেতু ছোটো ছোটো সাইজের হয়, এইরকম কিন্তু হলে 1 কিলো কুঁদরি খুব আরামসে ধরে যায়, আর এগুলো খুব ভালো। নর্মাল পলিথিনে কি ওই আটকে দেওয়ার জন্য একটাখানি নট দিতে হয়, তো খোলার সময় অসুবিধা হয়। তো এরকম জিপলক থাকলে নর্মালভাবে জিপলকটা টেনে দিলেই কিন্তু সবজিগুলো ঝটপট করে বের করানো যায়। আর এর সাথে কিন্তু নিয়ে এসেছিলো লাউ আর কুমড়ো, আর নিয়ে এসেছিলো আগ। এগুলো তো একটুখানি বাইরে থাকলে লাউটা ওই জালি পড়ে যায়, কুমড়োটাও পচন ধরে যায়, আর আগটাও লাল হয়ে যায়। অনেকটাখানি আগ নিয়ে এসেছিলো, তাই ওগুলোকে আগেই থেকেই ভরে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। তো অনেক ঘুমোচ্ছে, আমার তো পরপর কাজ থাকবেই, যেহেতু ছোটো বাচ্চা রয়েছে, প্রচণ্ড বাড়ি এলোমেলো হয়। আর এই ফেজটা আমি যতটা মন থেকে এনজয় করি, মাঝে মধ্যে সত্যিই শরীর টানায় না, একেবারেই ক্লান্ত হয়ে যাই। তো সেই হিসাবে আজকে শরীর মন ভালো ছিল না, কিন্তু রুমটা এত অগোছালো যে আমি স্নান করে রুমে এসে সিঁদুর পরবো, আমি অর্ধেক জিনিস পাচ্ছিলাম না, ছড়ানো ছেটানো হয়ে রয়েছে। ওর ভয়ে তো কৌটোতে 2-4 দিন সিঁদুরে ভরা হয়নি, মানে আমার যে গাছ কৌটোতে রয়েছে নর্মাল ছোটো কৌটো থেকেই পড়ছিলাম। তো তার জন্য ভাবলাম আজ একটুখানি ড্রেসিং টেবিলটা অন্তত গুছিয়ে রাখি, যে সমস্ত জিনিস আমি অন্তত হাতের নাগালে পেয়ে যাব। তো তাই হিসাবে আস্তে আস্তে করে কাজগুলো করছিলাম, কারণ এদিকে আবার যদি অনি উঠে পড়ে তখনও আবার অবস্থা খারাপ হবে, কারণ আজকে প্রচণ্ড রকমভাবে গরম রয়েছে। আর এই গরমে আমার শরীর মন যেহেতু খুবই খারাপ, এর উপরে আমি অনেকে সারাদিন দুপুরটা নিয়ে কীভাবে কাটাবো, তাই ভেবে খুব আস্তে আস্তে, মানে এত আস্তে আস্তে আমি কোনো সময়ই করি না, এতটাই পরিমাণে আস্তে আস্তে আমি কাজগুলো করছিলাম। তো প্রথমেই এখন ভাবলাম যে স্নানটা সেরে এসেছি যেহেতু, তো সিঁদুর কৌটোতে সিঁদুরটা আগে ভরে নিই। তো প্রথমে ডাইরেক্ট ভরবো বলেই ভেবেছিলাম, কিন্তু ভাবলাম যে না, ওরকম ভাবলে তো অনেকটা উড়ে যাবে আর হাতেও পড়বে। তো তার জন্য এরকম একটা পেপারের মধ্যে সিঁদুরটা নিয়ে ওটাকে ভাঁজ করে আর এর মধ্যে ঢেলে দিয়েছিলাম গাছ কৌটোটার মধ্যে। আর তারপরে না গাছ কৌটোটাকে আমি ওই অনির যে ওয়াইপসগুলো থাকে ওগুলো দিয়ে একটুখানি মুছে নিয়েছিলাম, কারণ এর ধারগুলোতে গাগুলোতে প্রচণ্ড রকমভাবে সিঁদুর লেগেছিলো। তো পরে যখন পরার সময় হবে তো সিঁদুর তো হাতে লাগবে। আর সবসময় হয়তো কোনো সময় হাত পরিষ্কার করানো হলো না, অনি হয়তো আমাকে এসে জড়িয়ে ধরলো বা কিছু বললো, তোর গায়ে বারবার সিঁদুর লাগবে, এটাও একটা ঠিক ব্যাপার হবে না। তো তার জন্য ওটা পরিষ্কার করে দিয়ে এখন চলে এসেছিলাম ড্রেসিং টেবিলটা পরিষ্কার করার জন্য। ড্রেসিং টেবিলের একটা জিনিসও ওর কম্পার্টমেন্টের মধ্যে নেই, ড্রয়ারগুলোতে রয়েছে, সাইডে যে দুটো ড্রয়ার রয়েছে ওখানে কোনো জিনিসই নেই। এর আগে এটা ওটা নিত বলে আমি 2-4টে জিনিস কিন্তু পলিথিনে করে সরিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন হয়েছে আরেকটা ব্যাপার, ভাবলাম আরেকটা পলিথিনই করে নিই, একদিন সমস্তটা নিয়ে বসবো, দেন সমস্ত ড্রেসিং টেবিলটা সুন্দর করে গোছাবো। অনি যতক্ষণ ঘুমোবে সেই সময়টুকুর ভাবলাম যে টুকিটাকি যতটা গুছিয়ে রাখার গুছিয়ে রাখবো, আর বেশি জিনিসপত্র নাড়াঘাটা করব না, কারণ টুকটাক আওয়াজে অনির ঘুম এতটাই সূক্ষ্ম যে ও কিন্তু ঘুম থেকে উঠে যাবে। আর আমি চাইছিলাম আজকে আমি দুপুরে না ঘুমোলেও অন্তত একটুখানি শুয়ে রেস্ট নিতে, তাই আমি আজকের ড্রেসিং টেবিলটা গোছানোর
রিস্কটা নিলাম না। ধোয়া মোছা মানে ওই ভালো করে মুছে দিয়েছিলাম। ধোয়া বলতে একটা ভিজে কাপড় নিয়ে এসে ভালো করে কাঁচটা আর ড্রয়ারগুলোর ভেতরগুলো একটুখানি মুছে দিয়েছিলাম। দেখলাম যে অনেকটাখানি ধুলো জমে গিয়েছে। ব্যবহার তো করা হয় না তেমন, খুলিও না, তাও এর মধ্যে এত পরিমাণ ধুলো কীভাবে জমলো সেটাও একটা বিষয় হয়ে গিয়েছে। আর কিন্তু অনেক ঘুমোচ্ছিলো, মশারিটা টাঙিয়ে দিয়েছিলাম। আমি যে ভাবলাম যে এদিকটা মশারিটা টাঙানো থাকলে পরিষ্কার করাটা ঠিকঠাক যাবে না, তাই মশারিটা খুলে দিয়েই কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম। পরে আবার মশারিটা দিয়ে দেবো। আপাতত আমার ড্রেসিং টেবিল পরিষ্কার করা হয়ে গিয়েছে, কোনো জিনিসপত্র রাখিনি, একেবারে অতি প্রয়োজনীয় শুধু আমার গাছ কৌটোটা আর চিরুনিটাই রেখেছিলাম ওখানে। এখনও খাওয়া দাওয়া করতে একটুখানি সময় ছিল, আর অনিও যেহেতু ঘুমোচ্ছে তাই ভাবলাম যে চটপট করে, যেহেতু পরিষ্কার করেছি তো ধুলোবালি পড়েছে আর এখানটা তো নোংরা হচ্ছে, তাই ভাবলাম যে এখানটা একটুখানি ঝাড় দিয়ে মুছে নিই। ঝাড় দেওয়াতেও আবার ধুলোটা উঠবে, তাই ভাবলাম যে মুছেই দিই। তো এখানে আমি একটুখানি ভিজে ন্যাতা করে মুছে দিয়েছিলাম। এরপর চলে গিয়েছিলাম দুপুরে লাঞ্চ করতে। আর লাঞ্চকে ছিল সিম্পল ডাঁটা আলুর ঝোল, ঢ্যাঁড়স সেদ্ধ, বেগুনি আর পাঁপড়। ওই যে নিরামিষি, আজ হলেই নিরামিষিটা শেষ, এরপর অন্তত প্রত্যেক দিন মিলে মাছ ডিমটা অ্যাড হবে। তো আবার রুমে চলে এসেছিলাম। অনি এখনও ঘুমোচ্ছিল, জানি না হঠাৎ করে আবার চোখটাও কেন জ্বালা জ্বালা করছে। লঙ্কা হাতও মানে তেমন চোখে লাগেনি, কি গুঁড়ো পড়ে গেল ভগবান জানে। অনি এখনও ঘুমোচ্ছে, মশারিটা খোলা রয়েছে, ভাবলাম মশারি টাঙিয়ে আমিও একটু ঘুমিয়ে পড়ি।